ওয়েলকাম টু স্টোরি সিপ বাংলা। শুরু করছি ক্রাইম রিপোর্টার রাগিনী হালদারের আজকের গল্প অদৃশ্য সাক্ষী। কলকাতার শহরে রাত তখন ঘনিয়ে এসেছে। মধ্য আগস্টের আর্দ্র গরমে ভিজে আছে চারদিক। রাস্তায় জনসমাগম কমলেও আলো ঝলমলে বিলবোর্ডগুলো এখনও অন্ধকারকে সরিয়ে রাখতে ব্যস্ত। এমন সময়েই ফোন বেজে উঠল রাগিনী হালদারের টেবিলে। ম্যাডাম, একটা খুন হয়েছে পার্ক স্ট্রিটের কাছে। পুলিশের প্রাথমিক রিপোর্ট আছে, কিন্তু এখনও মিডিয়া কাউকে ঢুকতে দেয়নি। এক্সক্লুসিভ চাইলে এখনই আসুন। অপর প্রান্ত থেকে কণ্ঠস্বর তাড়াহুড়োয় ভরা। রাগিনী, যিনি সত্যবার্তা পত্রিকার ক্রাইম রিপোর্টার, চেয়ারের হাতল শক্ত করে ধরলেন। ৩ বছর ধরে তিনি শহরের নানা রক্তাক্ত ঘটনার রিপোর্ট করেছেন, কিন্তু এই খবরের মধ্যে অন্যরকম টান ছিল। খুব দ্রুত ব্যাগে নোটবুক, রেকর্ডার আর মোবাইল ক্যামেরা ঢুকিয়ে বেরিয়ে পড়লেন। পার্ক স্ট্রিটের পাশের সরু গলিটিতে পৌঁছতেই দেখা গেল লাল নীল আলো ঝলমল করছে। পুলিশের ভ্যান দাঁড়িয়ে, চারপাশে বাঁশের বেড়া দিয়ে ঢেকে রাখা হয়েছে। সাধারণ মানুষের কৌতূহলী ভিড় ফিসফিস করছে। কি মারা গেছে? শোনা যাচ্ছে কোনো বড় ব্যবসায়ী নাকি, কেউ নাকি চোখে দেখেছিল ঘটনা। এই শেষ কথাটাই রাগিনীর কানে আটকে গেল। কেউ নাকি চোখে দেখেছিল। পুলিশ কর্ডন পেরোতে গিয়ে কনস্টেবল আটকাতে চাইল। রাগিনী পরিচয়পত্র বার করলেন। প্রেস কভার করার অনুমতি আছে। কিছুক্ষণ দরকষাকষি করে তাকে ঢুকতে দিল। ভেতরের দৃশ্য ছিল ভয়ঙ্কর। ছোট একটা গ্যারেজ সদৃশ ঘর, মেঝেতে রক্তে ভিজে থাকা এক মধ্যবয়সী পুরুষ, চোখ খোলা। ভয়ের ছাপ যেন এখনও জমে আছে। পুলিশ ইতিমধ্যেই মৃতদেহের ছবি তুলছে, ফরেন্সিক টিম হাত লাগিয়েছে। ডিউটি অফিসার অমিতাভ হোসেন, রাগিনীর পুরনো পরিচিত, মুখ গম্ভীর করে বললেন, রাগিনী, এই কেসটা নর্মাল না। লোকটার নাম অরূপ চৌধুরী, নামকরা রিয়েল এস্টেট ব্যবসায়ী। অনেক সত্যু আছে, কিন্তু কিভাবে এখানে এলো আর খুনটা হলো বোঝা যাচ্ছে না। রাগিনী জিজ্ঞেস করলেন, চোখে দেখার সাক্ষী পাওয়া গেছে? অমিতাভ একটু থেমে বললেন, শোনা যাচ্ছে কেউ নাকি কাছের বিল্ডিং থেকে সব দেখেছে, কিন্তু ওই ব্যক্তিকে এখনও খুঁজে পাওয়া যায়নি। নাম ঠিকানা কিছু নেই। এবার রাগিনীর সাংবাদিক ইন্দ্রিয় তীক্ষ্ণ হয়ে উঠল। অদৃশ্য সাক্ষী, এই শব্দটাই যেন চারপাশের বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে। সেই রাতেই রাগিনী বিল্ডিংয়ের বাসিন্দাদের সঙ্গে কথা বলতে গেলেন। অধিকাংশই জানালেন তারা শুধু চিৎকার শুনেছেন, কিছুই দেখেননি। কিন্তু এক বৃদ্ধা ফিসফিস করে বললেন, আমি দেখেছিলাম জানলা দিয়ে একটা লোক ছিল, ছায়ার মতো দৌড়ে বেরিয়ে গেল। তার মুখ দেখেছিলেন? রাগিনী জিজ্ঞেস করলেন। বৃদ্ধা ভয়ে মাথা নেড়ে বললেন, না মা, কিছু বোঝা যায়নি, তবে মনে হচ্ছিল লোকটা কাউকে খুঁজছিল। এতটুকু তথ্যেও রাগিনীর মনে প্রশ্নদানা বাঁধতে লাগল। যদি সত্যিই কেউ ঘটনাস্থলে সবকিছু দেখে থাকে, তবে সে এখন কোথায়? পুলিশ কেন তাকে খুঁজে পাচ্ছে না? নাকি কেউ ইচ্ছে করেই তাকে অদৃশ্য করে দিয়েছে? রাত গভীর, কিন্তু রাগিনীর চোখে ঘুম নেই। ডেস্কে ফিরে এসে তিনি ল্যাপটপে নোট খুলে লিখলেন, অদৃশ্য সাক্ষী, শহরের এক রক্তাক্ত রাতের একমাত্র চাবিকাঠি। তিনি জানতেন, এই সূত্র যদি পাওয়া যায়, তবে শুধু খুনের রহস্যই নয়, হয়তো আরও বড় কোনো অন্ধকার ষড়যন্ত্র বেরিয়ে আসবে। আর সেই মুহূর্তেই অজন্তে তিনি পা বাড়ালেন এক এমন খেলায়, যেখানে প্রতিটি উত্তর তাকে মৃত্যুর কাছাকাছি নিয়ে যাবে। ভোর রাত, আকাশে হালকা কুয়াশা জমেছে। রাগিনী হালদারের ডেস্কে খোলা কফির কাপ থেকে এখনও ধোঁয়া উঠছে। তিনি সারা রাত ঘুমননি। খুনের খবর আর অদৃশ্য সাক্ষীর প্রসঙ্গ তাকে তাড়া করে বেড়াচ্ছিল। মোবাইলের মেলবক্সে হঠাৎ একটি অজানা নাম্বার থেকে ইমেল আসে। সাবজেক্টে লেখা, আই স এভরিথিং, ডোন্ট ট্রাস্ট এনিওয়ান। রাগিনী চোখ কুঁচকে মেসেজটা পড়লেন। ভেতরে একটা ছোট্ট ভিডিও ফাইল অ্যাটাচড ছিল। ভিডিও চালাতেই দেখা যায় ঝাপসা মোবাইল ক্যামেরায় ধরা একটা দৃশ্য। অরূপ চৌধুরীকে এক অন্ধকার ঘরে বসানো, আর দুজন মুখোশধারী লোক তাকে ঘিরে আছে। কারো মুখ পরিষ্কার বোঝা যাচ্ছে না, তবে শেষে অরূপের আর্তচিৎকার শোনা যায়। ক্যামেরা কেঁপে ওঠে, আর হঠাৎই ভিডিও শেষ হয়ে যায়। রাগিনীর বুক কেঁপে উঠল। এটাই কি সেই অদৃশ্য সাক্ষীর প্রমাণ? তিনি তড়িঘড়ি পুলিশ অফিসার অমিতাভ হোসেনকে ফোন করলেন। অমিতাভদা, একটা ভিডিও হাতে এসেছে, মনে হচ্ছে খুনের আগে কেউ রেকর্ড করেছিল। অমিতাভ দীর্ঘশ্বাস ফেলে বললেন, দেখো রাগিনী, অনেক সময় এসব ভুয়ো ভিডিও ছড়ানো হয় যাতে তদন্ত ঘোলাটে হয়। তবু তুমি পাঠাও, আমি টেক টিমকে দেখাচ্ছি। ভিডিও ফরওয়ার্ড করলেও রাগিনী বুঝলেন, পুলিশ হয়তো এই সূত্রকে খুব গুরুত্ব দেবে না, কারণ বড় ব্যবসায়ী অরূপ চৌধুরীর মৃত্যুর পেছনে প্রভাবশালী শক্তি জড়িয়ে থাকতে পারে, আর সেখানে সাক্ষীর খোঁজ পাওয়াটা কারো কারো পক্ষে বিপজ্জনক হয়ে দাঁড়াতে পারে। দুপুর নাগাদ রাগিনী অফিস থেকে বেরোতেই দেখলেন এক তরুণ ছেলে তার পথ আটকাল। ছেলেটির চেহারায় আতঙ্ক, ঘামে ভেজা মুখ।
আপনি কি রাগিনী হালদার ম্যাডাম? হ্যাঁ, কিন্তু আপনি কে? সে কাঁপা গলায় বলল, আমি আমি সেদিন দেখেছিলাম ওই রাতে সবকিছু, কিন্তু আমি কাউকে বলতে পারি না, আমাকে মেরে ফেলবে। রাগিনীর শিরদানা ঠান্ডা হয়ে গেল। তুমি কি সেই সাক্ষী? ছেলেটি কেবল মাথা নেড়ে হ্যাঁ বলল, চারপাশে বারবার তাকাচ্ছে যেন কেউ তাকে অনুসরণ করছে। কোথায় বসে কথা বলা যাবে? রাগিনী শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন। এখন না, আমি কাল রাতে ফোন করব, শুধু বিশ্বাস রাখবেন, পুলিশকে বলবেন না, আমি জানি তারা কারো নিয়ন্ত্রণে আছে। এই বলে ছেলেটি ভিড়ের মধ্যে মিলিয়ে গেল। রাগিনী হতবাক দাঁড়িয়ে রইলেন। একদিকে অজ্ঞাত ইমেল ও ভিডিও, অন্যদিকে আতঙ্কে ভরা এক তরুণ সাক্ষীর আবির্ভাব, সবকিছু যেন কুয়াশার মতো ঘনিয়ে আসছে। কিন্তু এর মধ্যেই তিনি অনুভব করলেন তার নিজের ওপরও যেন কেউ নজর রাখছে। ফুটপাথের এক কোণে কালো টি শার্ট পরা লোকটা কয়েক সেকেন্ড আগে পর্যন্তই তার দিকে তাকিয়েছিল। রাগিনী আবার ঘুরে তাকাতেই লোকটা হঠাৎ অদৃশ্য হয়ে গেল। সেই রাতেই তিনি ডায়েরিতে লিখলেন, অদৃশ্য সাক্ষী সত্যিই আছে, কিন্তু সে ভয় পাচ্ছে, আর আমি বুঝতে পারছি তার ভয়টা অমূলক নয়। এর পেছনে এমন শক্তি আছে যারা চাইলে আমাকেও অদৃশ্য করে দিতে পারে। পরের দিন সকাল, রাগিনী বারবার মোবাইল চেক করছিলেন। সেই তরুণ সাক্ষী বলেছিল রাতে ফোন করবে, কিন্তু এখনো কোনো কল বা মেসেজ নেই। তার পরিবর্তে একাধিক অজানা নাম্বার থেকে ব্ল্যাঙ্ক কল আসছে। অফিসে পৌঁছেই তিনি এডিটর মৃণাল বসুকে সব বললেন। মৃণালবাবু কপালে ভাঁজ ফেলে বললেন, রাগিনী, এই কেসে সাবধান থাকতে হবে। অরূপ চৌধুরী যে লেভেলের ব্যবসায়ী, তার মৃত্যুতে অনেক বড় মাথা জড়িয়ে থাকতে পারে। পুলিশের ওপর চাপ থাকবে, আর তুমি যদি একা তদন্তে নামো তবে খুব বিপদে পড়তে পারো। রাগিনী ঠান্ডা স্বরে জবাব দিলেন, কিন্তু যদি আমি চুপ করে যাই তবে সত্যটা চাপা পড়বে। ওই তরুণ সাক্ষী যদি সত্যি সব দেখে থাকে তবে ওকে খুঁজে পাওয়া দরকার। মৃণালবাবু দীর্ঘশ্বাস ফেললেন। ঠিক আছে, তবে যতটা পারো নিজের সেফটি নিশ্চিত করো, আর প্রমাণ ছাড়া কোনো রিপোর্ট ছাপব না। দুপুরে অমিতাভ সেনের কাছ থেকে খবর এলো, টেক টিম ভিডিওটা পরীক্ষা করেছে। রিপোর্ট অনুযায়ী ভিডিওতে কোনো ম্যানিপুলেশনের স্পষ্ট প্রমাণ নেই। লোকেশন মেটাডেটা মুছে ফেলা হয়েছে। শেষ মুহূর্তে যে শব্দ পাওয়া গেছে সেটা সম্ভবত কোনো ধাতব দরজা বন্ধ হওয়ার আওয়াজ। অমিতাভ বললেন, মানে কেউ সত্যি ঘটনাটা রেকর্ড করেছিল, কিন্তু ওই ভিডিও থেকে আমরা লোকেশন বা হত্যাকারীর মুখ বের করতে পারছি না। রাগিনী হতাশ গলায় বললেন, অর্থাৎ প্রমাণ আছে, কিন্তু ব্যবহার করার মতো না। বিকেলে অফিস ফেরার পথে হঠাৎ একটি সাদা ভ্যান তার পিছু নিল। রাগিনী খেয়াল করলেন ভ্যানটা বারবার তার গাড়ির খুব কাছে এসে ধাক্কা দিতে চাইছে। তিনি দ্রুত গাড়ি ঘুরিয়ে ভিড়ের মধ্যে ঢুকে পড়লেন। কয়েক মিনিট পর ভ্যানটা অদৃশ্য হয়ে গেল। রাগিনী বুঝলেন কেউ চায় না তিনি এই কেসে এগোতে থাকুন। সেই রাতেই আবার ইমেল এলো, এবার লেখা, ডোন্ট সার্চ ফর মি, আই উইল কন্ট্যাক্ট ইউ ওয়েন ইটস সেফ, দে আর এভরিওয়্যার। সাথে একটা ঝাপসা ছবি। দেখা যাচ্ছে কোনো গুদাম ঘরের ভিতরে লোহার চেয়ারে বসা অরূপ চৌধুরীর শেষ মুহূর্ত। মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট, কিন্তু ছবির কোণায় কিছু লেখা খোদাই করা, KDS 17। রাগিনী নোটবুকে লিখলেন, এটাই হয়তো ক্লু। KDS 17 মানে কি কোনো কোড নাকি কোনো গুদামের নম্বর? পরদিন সকালে তিনি কাগজে একটা ছোট্ট নিউজ নোট দিলেন, অরূপ চৌধুরী হত্যায় রহস্যময়ী সাক্ষীর ইঙ্গিত, পুলিশের হাতে অজানা সূত্র। কোনো ছবি বা বিস্তারিত তথ্য দেননি, কিন্তু শিরোনাম বেরোতেই শহরে আলোড়ন পড়ে গেল। ফোনে মৃণালবাবু বললেন, খবরটা ঝড় তুলেছে, কিন্তু সাবধান রাগিনী, আজ অফিসে দুজন অচেনা লোক এসেছিল, তারা বারবার তোমার ব্যাপারে জিজ্ঞেস করছিল। রাত গভীর, হঠাৎ দরজায় ধাক্কা পড়ল। রাগিনী ধীরে ধীরে দরজা খুললেন। বাইরে কেউ নেই, শুধু মাদুরের ওপর একটা ছোট্ট খাম রাখা আছে। খাম খুলতেই এক টুকরো কাগজ, স্টপ ডিগিং অর ইউ উইল বি নেক্সট। কাগজের নিচে ছিটে ফোটা রক্তের দাগ। রাগিনীর মনে হল প্রমাণ যতই পাওয়া যাক সেটি ব্যবহার করা প্রায় অসম্ভব হয়ে উঠছে। অদৃশ্য সাক্ষী বেঁচে থাকলেও তাকে পাওয়া ক্রমশ দুঃসাধ্য হয়ে যাচ্ছে। তবুও তিনি জানতেন পিছিয়ে যাওয়ার সময় এখন নয়। ভিডিও চালাতেই তার শরীর ঠান্ডা হয়ে গেল। ভিডিওতে দেখা যাচ্ছে তার নিজের ফ্ল্যাটের বসার ঘর। সোফায় বসে তিনি কলম দিয়ে নোট লিখছেন, তারপর রান্নাঘরে চলে যাচ্ছেন। সবকিছুই যেন লুকোনো ক্যামেরায় ধারণ করা। শেষে স্ক্রিনে বড় অক্ষরে ভেসে উঠল, উই আর ওয়াচিং ইউ। রাগিনী স্তব্ধ হয়ে গেলেন। অর্থাৎ তার ফ্ল্যাটের ভেতরেও নজরদারি বসানো হয়েছে। অমিতাভ সেনকে ফোন করতেই তিনি বললেন, রাগিনী, তুমি বিপদে আছো, অবিলম্বে কোথাও সেফ হাউসে উঠে যাও, আমি কিছু লোক পাঠাচ্ছি। কিন্তু রাগিনী জানতেন শুধুই পুলিশি প্রোটেকশনে বিষয়টা শেষ হবে না। এর পিছনে যারা আছে তারা পুলিশেরও নাগালের বাইরে।
সেদিন রাতেই হঠাৎ আবার ইমেল এলো। সাবজেক্ট KDS 17। মেসেজে লেখা, ডকইয়ার্ড এরিয়া, গোডাউন নাম্বার 17, টুনাইট 2 AM, কাম অ্যালোন ইফ ইউ ওয়ান্ট দ্য ট্রুথ। রাগিনী দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইলেন। এটাই কি ফাঁদ, নাকি সত্যিই অদৃশ্য সাক্ষী তাকে দেখা করতে চাইছে? অবশেষে তিনি ঠিক করলেন যাবেন, কারণ এটাই হয়তো একমাত্র সুযোগ। রাত 2টোয় তিনি গাড়ি চালিয়ে পৌঁছলেন শহরের ডকইয়ার্ড এলাকায়। চারপাশে অদ্ভুত নিস্তব্ধতা। গুদাম ঘরগুলো যেন অন্ধকার দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। গোডাউন 17। গুনে গুনে অবশেষে সেই গুদামের সামনে পৌঁছলেন। তালা ভাঙা, দরজা আধ খোলা। ভেতরে ঢুকতেই হঠাৎ পেছন থেকে একটা শব্দ, ডোন্ট মুভ। ঠান্ডা ধাতব বন্দুকের নল তার পিঠে ঠেকানো হল। অপরিচিত কণ্ঠস্বর ফিসফিস করে বলল, তুমি এখানে আসার ভুল করেছ রাগিনী হালদার। রাগিনীর বুক ধকধক করতে লাগল। তিনি জানতেন আজ যদি বেজে ফিরতে হয় তবে তাকে নিজের বুদ্ধি দিয়ে লড়তে হবে। গুদামঘরের ভেতর ঠান্ডা ধাতব বন্দুকের নল গায়ে ঠেকতেই রাগিনীর শরীর অবশ হয়ে গেল। অন্ধকারের মধ্যে কণ্ঠস্বর ফিসফিস করে উঠল, তুমি যা খুঁজছ সেটা ভুলে যাও। আজ রাতের পর আর কোনো অনুসন্ধান করবে না। রাগিনী গভীর শ্বাস নিলেন। সাংবাদিকতার অভ্যাসে ভয়কে আড়াল করে শান্ত গলায় জিজ্ঞেস করলেন, যদি আমি চুপ করে যাই, সত্যটা কে বলবে? যে মানুষটা খুন হয়েছে তার পরিবারের ন্যায়ের অধিকার নেই? কণ্ঠস্বর কিছুক্ষণ নীরব রইল। তারপর ধীরে ধীরে বন্দুক সরিয়ে নেওয়া হল। অন্ধকার থেকে বেরিয়ে এলো সেই তরুণ, যাকে আগের দিন তিনি ভিড়ের মধ্যে দেখেছিলেন। চোখে আতঙ্ক, কিন্তু দৃঢ় সংকল্পের আভা। আমি সেই সাক্ষী, ছেলেটি বলল। আমি অরূপ চৌধুরীর খুন দেখেছি। রাগিনী অবাক হয়ে তাকালেন। তাহলে এতদিন লুকিয়েছিলে কেন? ছেলেটি গলা নামিয়ে বলল, কারণ যাদের আমি দেখেছি তারা শহরের সবচেয়ে ক্ষমতাবান মানুষ। তারা চাইলে আমাকে এক মুহূর্তে গায়েব করে দিতে পারে। ইতিমধ্যে আমার বন্ধুদের হুমকি দেওয়া হয়েছে। রাগিনী ধীরে ধীরে বললেন, তুমি যদি সত্যি খুন দেখো তবে প্রমাণ কোথায়? ছেলেটি একটা ছোট্ট পেন ড্রাইভ বের করল। এখানে আছে। আমি সেদিন সব রেকর্ড করেছিলাম, ভিডিও, অডিও সব। রাগিনী পেনড্রাইভ হাতে নিতেই তার হাত কেঁপে উঠল। এটাই হয়তো সেই প্রমাণ যা পুরো মামলাটাই ঘুরিয়ে দিতে পারে। কিন্তু হঠাৎই বাইরে ভীষণ শব্দ হল, কারোর দৌড়ঝাঁপ, আর তারপর গুদামঘরের জানালা ভেঙে ভেতরে ঢুকল 3 জন মুখোশধারী লোক, হাতে লোহার রড আর ছুরি। ওকে দেও না, একজন গর্জে উঠল। ছেলেটি আতঙ্কে চিৎকার করল, ওরা এসেছে, আমাদের মেরে ফেলবে। রাগিনী ফিসফিস করে বললেন, পেছনের দরজা দিয়ে বেরো, দ্রুত। তিনি একটা লোহার পাইপ হাতে তুলে নিলেন। অন্ধকারে কয়েক মুহূর্ত হাতাহাতি হল। রাগিনী কষ্টে কষ্টে আঘাত এড়িয়ে পিছনের দরজা খুললেন। দুজনে বাইরে ছুটে গেলেন। ডকইয়ার্ডের ফাঁকা রাস্তায় দৌড়াতে দৌড়াতে ছেলেটি হাঁপাতে হাঁপাতে বলল, আমার নাম অর্ণব। আমি অরূপ চৌধুরীর কোম্পানিতে কাজ করতাম। সেদিন ডকুমেন্ট আনতে গিয়ে হঠাৎ পুরো খুনের দৃশ্য চোখে পড়ে যায়। আমি লুকিয়ে রেকর্ড করে ফেলেছিলাম। রাগিনী বললেন, তাহলে এই পেনড্রাইভেই সব আছে? অর্ণব মাথা নেড়ি বলল, হ্যাঁ, কিন্তু সাবধান, এর ভিতরে এমন নাম আছে যাদের বিরুদ্ধে কেউ কিছু বলার সাহস পায় না। রাগিনী সিদ্ধান্ত নিলেন, প্রমাণটা সবার আগে তিনি নিজে কপি করবেন, তারপর পুলিশে দেবেন, যদি অমিতাভ সেনের মতো কাউকে বিশ্বাস করা যায়। ফ্ল্যাটে ফিরে এসে দরজা ভিজিয়ে তিনি ল্যাপটপে পেনড্রাইভ ঢোকালেন। ফোল্ডারের ভেতরে এক এক পর এক ফাইল। প্রথমটি চালাতেই দেখা গেল অন্ধকার ঘরে অরূপ চৌধুরী বাঁধা অবস্থায় বসে আছেন। 2 জন মুখোশধারী তাকে জেরা করছে। একজনের গলায় ভারী কর্কশ স্বর, টাকা কোথায় লুকিয়েছ? না বললে শেষ করে দেব। অরূপ চিৎকার করল, আমি কিছু জানি না, দয়া করে। পরের মুহূর্তে ছুরির ঝলক আর ভিডিও বন্ধ। রাগিনীর বুক কেঁপে উঠল। কিন্তু সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হল, ফোল্ডারের শেষ ফাইলে একটা পরিষ্কার অডিও রেকর্ডিং ছিল। তাতে সেই খুনিদের একজন মুখোশ খুলে কথা বলছে। কণ্ঠস্বর শোনা গেল, সব গুছিয়ে দাও, বাকিটা আমি মিস্টার সেনের সঙ্গে সামলে নেব। রাগিনী থমকে গেলেন। মিস্টার সেন?
তার মাথায় সঙ্গে সঙ্গে ভেসে উঠল পুলিশের ডিউটি অফিসার অমিতাভ সেনের মুখ। কিন্তু তিনি তো এতদিন তাকে সাহায্য করছিলেন। তবে কি? অর্ণব আতঙ্কিত চোখে রাগিনীর দিকে তাকিয়ে রইল। দেখলেন তো, এখন বুঝছেন কেন আমি এতদিন পালিয়েছিলাম? রাগিনী বুঝলেন, এই প্রমাণ যতটা মূল্যবান ততটাই প্রাণঘাতী। যদি সত্যিই পুলিশ জড়িত থাকে তবে তিনি আর কাউকে বিশ্বাস করতে পারবেন না। রাত ৩টে, বাইরে বৃষ্টির শব্দে কলকাতার শহর ঢেকে আছে। রাগিনী হালদার নিজের ফ্ল্যাটের ঘর অন্ধকার করে বসে আছেন। টেবিলের ওপর রাখা পেনড্রাইভ যেন আগুনের মতো জ্বলছে। সেই পেনড্রাইভে এমন প্রমাণ আছে যা প্রকাশ্যে এলে কেবল অরূপ চৌধুরীর খুন নয়, শহরের ক্ষমতার আড়ালে থাকা ভয়ঙ্কর চক্র উন্মোচিত হয়ে যাবে। অর্ণব আতঙ্কিত গলায় বলল, তুমি এখনই এটা পুলিশের কাছে দেবে না, প্লিজ। আমি জানি না কাকে বিশ্বাস করা যায়। রাগিনী মাথা নেড়ে বললেন, তুমি ঠিক বলেছ। পুলিশ যদি জড়িত থাকে তবে ওদের হাতে প্রমাণ তুলে দেওয়া মানে আত্মহত্যা। আমাদের অন্য রাস্তা খুঁজতে হবে। পরদিন অফিসে পৌঁছেই তিনি সম্পাদক মৃণাল বসুকে সব জানালেন। মৃণালবাবু ফাইল দেখে ভ্রু কুঁচকে বললেন, রাগিনী, এ খুব বড় খেলা। শুধু অরূপ চৌধুরীর খুন নয়, এর সঙ্গে রাজনীতি, ব্যবসা আর পুলিশ সব জড়িত। তুমি যদি এই রিপোর্ট ছাপো, আমাদের পুরো পত্রিকা চাপের মুখে পড়বে। তাহলে কি সত্যটা চাপা দেব? রাগিনী চোখে চোখ রেখে জিজ্ঞেস করলেন। মৃণালবাবু কিছুক্ষণ চুপ থেকে বললেন, না, তবে আমাদের সাবধান হয়ে চালাতে হবে। আগে প্রমাণের ব্যাকআপ তৈরি করো। আমি চাই না তুমি বা ওই ছেলেটা হঠাৎ অদৃশ্য হয়ে যাও। সেদিন বিকেলে রাগিনী এক বিশ্বস্ত টেকনিশিয়ান বন্ধুর কাছে গিয়ে পেনড্রাইভ কপি করালেন। বন্ধুটি অবাক হয়ে বলল, দেখে মনে হচ্ছে গোটা সিন্ডিকেট কাজ করছে। বন্দরের কন্ট্রাক্ট, রিয়েল এস্টেট, এমনকি বিদেশে টাকা পাচারের প্রমাণও আছে। রাগিনী সব নোট করলেন। এখন তিনি বুঝতে পারছেন অরূপ চৌধুরী আসলে এই নেটওয়ার্কের ভেতরে কোথাও বাঁধা হয়ে দাঁড়িয়েছিল, তাই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। রাতের দিকে অর্ণব হঠাৎ অদৃশ্য হয়ে গেল। ফোন বন্ধ, কোথাও খোঁজ নেই। রাগিনীর বুক ধকধক করতে লাগল। তাহলে কি ওকে ধরে নিয়ে গেল? তিনি পাগলের মতো খোঁজাখুঁজি করতে করতে বুঝলেন কেউ তাকে ফলো করছে। একই সময়ে এডিটর মৃণাল বসুর অফিসে অচেনা দুই লোক ঢুকল। গলা নামিয়ে বলল, রাগিনী হালদার কি করছে সেটা আমাদের জানাতে হবে, নইলে। মৃণালবাবু প্রতিবাদ করলেও লোক দুটো শুধু হেসে চলে গেল। রাত 12টায় হঠাৎ রাগিনীর ফোনে মেসেজ এলো, গোডাউন নাম্বার 17 এগেন, ইফ ইউ ওয়ান্ট অর্ণব অ্যালাইভ। রাগিনী বুঝলেন এবার সরাসরি ফাঁদ পাতা হচ্ছে। তবুও তিনি জানতেন না গেলে অর্ণব বাঁচবে না। ডকইয়ার্ডের পথে গাড়ি চালাতে চালাতে তিনি মনে মনে সব গুছিয়ে নিলেন। ষড়যন্ত্রটা যত বড়ই হোক, আমি সত্য প্রকাশ করবই, যদি দরকার হয় নিজের জীবন দিও। গোডাউন 17-এ ঢুকতেই অন্ধকারে আলো জ্বলে উঠল। কয়েকজন মুখোশধারী দাঁড়িয়ে, মাঝখানে বাঁধা অর্ণব, মুখে রক্ত শুকনো। তাদের সামনে দাঁড়িয়ে আছে একটা পরিচিত মুখ, অমিতাভ সেন। তাহলে সত্যি আপনি? রাগিনীর গলা কেঁপে উঠল। অমিতাভ হাসি দিল, রাগিনী, তুমি বুদ্ধিমতী, কিন্তু খেলাটা বোঝার মতো বোকা নও তুমি। এই শহরটা চালায় ক্ষমতা, আর আমি সেই ক্ষমতারই অংশ। তিনি ধীরে ধীরে বন্দুক বের করলেন। সাক্ষীকে আমরা ইতিমধ্যেই শেষ করতাম, কিন্তু তুমি মাঝখানে এসে পড়েছ। এবার তোমাদের দুজনকেই মুছে দিতে হবে। রাগিনী বুঝলেন তিনি এখন ষড়যন্ত্রের সবচেয়ে ভয়ঙ্কর জালে আটকে পড়েছেন। কিন্তু সাংবাদিক হিসেবে তিনি জানতেন, যত অন্ধকারই হোক, এক টুকরো আলো যথেষ্ট পুরো চিত্রটা বদলে দিতে। রাত তখন 10:30। কলকাতার আকাশে হালকা মেঘ, বৃষ্টির গন্ধ ভেসে আসছে। রাগিনী হালদার তার নোটবুক আর ভয়েস রেকর্ডার ব্যাগে গুজে নিলেন। মনে হচ্ছিল এটাই হয়তো শেষ খেলা। এতদিন ধরে যে অদৃশ্য সাক্ষীর পিছনে তিনি ছুটেছেন, তার সত্যি কি আজ সামনে আসবে? শহরের উপকান্তে একটি পরিত্যক্ত গুদামঘর, ভাঙা টিনের ছাদ, অন্ধকার জানালা, নিস্তব্ধ পরিবেশ, সব মিলিয়ে জায়গাটা যেন মৃত্যুর ফাঁদ। ঠিক এখানেই সাক্ষী তাকে ডেকেছিল। ভয়েস মেসেজে স্পষ্ট শোনা গিয়েছিল, আজ সব জানাবো, কিন্তু সাবধান, তারা নজর রাখছে। রাগিনী জানতেন এই তারা কারা।
সেই শক্তিশালী কর্পোরেট লবি, যাদের হাতে রয়েছে টাকা, রাজনীতি আর অপরাধ সবকিছুর লাগাম। সেই লবি সাংবাদিক সুমিত খুন করেছিল, যে প্রথম তাদের অপরাধ ফাঁস করতে গিয়েছিল। গুদামঘরের ভেতরে ঢুকতেই তিনি থমকে দাঁড়ালেন। আধো আলোয় একটি মানুষের ছায়া দেখা যাচ্ছে। ধীরে ধীরে এগিয়ে এলেন তিনি, একজন মধ্যবয়সী মানুষ, চোখে ভয়ের ছাপ, হাতে ছোট্ট একটি পেন ড্রাইভ। সাক্ষী, আমি আর পালাতে পারছি না মিস হালদার, এটার ভেতরেই সব প্রমাণ আছে, ভিডিও ফুটেজ, আর্থিক লেনদেনের রেকর্ড, সব। কিন্তু ওরা আমার পেছনে লেগেছে। রাগিনী, চিন্তা করবেন না, যতক্ষণ আমি বেঁচে আছি এই প্রমাণ হারাবে না। ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে গাড়ির শব্দ। 3টে কালো এসইউভি এসে থামল গুদামঘরের সামনে। রাগিনী জানলেন সময় ফুরিয়ে আসছে। দরজা ভেঙে ঢুকে পড়ল কয়েকজন সশস্ত্র গুন্ডা, তাদের নেতৃত্বে সেই কুখ্যাত কর্পোরেট লবির শীর্ষকর্তা অর্জুন সিংহ, দাম্ভিক হাসি মুখে। অর্জুন সিংহ: রাগিনী হালদার, তুমি ভেবেছ একজন নাম না জানা সাক্ষীর ভরসায় আমাদের সাম্রাজ্য ভেঙে পড়বে? এই শহরে সত্যি বলে কিছু নেই, শুধু ক্ষমতা আছে। রাগিনী পা শক্ত করে দাঁড়ালেন। ক্ষমতা ক্ষণস্থায়ী, কিন্তু সত্যি কখনো মরে না। তুমি যত মানুষ মারো, যত ভয় দেখাও, কেউ না কেউ উঠে দাঁড়াবে। চোখের পলকে গুলির শব্দ ছুটল। সাক্ষী আতঙ্কে মাটিতে লুটিয়ে পড়লেন। রাগিনী বুক ঢেকে ঝাঁপ দিলেন পাশে পড়ে থাকা কাঠের আড়ালে। বাতাসে ধোঁয়া আর মৃত্যুর গন্ধ। কিন্তু রাগিনী থামলেন না। এক হাতে ফোন, অন্য হাতে পেন ড্রাইভ আঁকড়ে ধরে তিনি ছুটলেন গুদামের ভেতর দিকের জরাজীর্ণ সিঁড়ি বেয়ে উপরে। গুন্ডারা পিছু নিল। উপরে ছাদে উঠে রাগিনী ফোন চালু করে লাইভ স্ট্রিম শুরু করলেন। রাগিনী, ক্যামেরার সামনে, আমি রাগিনী হালদার। এই মুহূর্তে আমার হাতে রয়েছে সেই প্রমাণ যা দেখাবে কিভাবে একটি কর্পোরেট লবি সাংবাদিক সুমিতের খুনের পিছনে রয়েছে। এই লোকগুলো আমাকে এক্ষুনি মারতে চাইছে। হাজার হাজার দর্শক সেই লাইভ দেখতে শুরু করল। সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠল। অর্জুন সিংহ ছুটে এলেন ছাদে, হাতে পিস্তল। বন্ধ করো ওই ফোন, না হলে এক্ষুনি তোমার কপালে গুলি ঢুকবে। রাগিনী শান্ত গলায় উত্তর দিলেন, দেরি হয়ে গেছে অর্জুন সিংহ, এখন তোমার মুখ আর হুমকি সবই সরাসরি মানুষ দেখছে। পেছন থেকে পুলিশের সাইরেনের শব্দ ভেসে এলো। রাগিনী আগেই সতর্ক করে দিয়েছিলেন এক বিশ্বস্ত পুলিশ অফিসারকে। পুলিশের গাড়ি গুদামের সামনে এসে দাঁড়াল। অর্জুন সিংহ মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। ফোনের ক্যামেরায় তার গলার রক্তচাপা চিৎকার, হাতে বন্দুক, সব ধরা পড়েছে। পালানোর আর পথ নেই। পুলিশ ছুটে এসে অস্ত্র নামিয়ে দিল। গুন্ডারা আটক হল, সাক্ষীকে হাসপাতালে পাঠানো হলো, সে অল্পের জন্য বেঁচে গেল। রাগিনী ভিজে যাওয়া আকাশের নিচে দাঁড়িয়ে রইলেন। তার মুখে ক্লান্তি, চোখে জেদ। জানেন, এই লড়াই এখানেই শেষ নয়, আরও অনেক অন্ধকার লুকিয়ে আছে এই শহরে। কিন্তু আজকের জয় তাঁরই। তিনি নিজের বুকের ভেতর নিঃশব্দে বললেন, সত্যের জন্য যদি মরতেও হয়, তবু আমি থামব না।